বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিবিএস পাস বা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারে যারা আছো, তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ষষ্ঠ অধ্যায় পার্টনারশিপ অ্যাকাউন্টিং, এই পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের এডমিশন থেকে অঙ্ক করাচ্ছি। এর আগে আমি আরও 2টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাস 2টি দেখে থাকবে এবং বুঝে থাকবে। ক্লাস 2টি বুঝে থাকলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই সহজ হবে, আর যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নাও, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আজকে আমি যে অঙ্কটা নিয়েছি, এই অঙ্কটার ক্ষেত্রে আজকে যেই জিনিসটা নতুন শিখবে সেটা হচ্ছে সুনাম সংক্রান্ত সমস্যা সমাধান। আমি প্রথম ক্লাসেই বলে দিয়েছি যে সুনাম সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে 4টি পদ্ধতি ফলো করা হয়। আজকে আমরা প্রথম পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয় সেটি দেখব। প্রথম পদ্ধতিটা কি মনে আছে তো? হ্যাঁ, প্রিমিয়াম মেথড। ঠিক আছে, তাহলে আসো আমরা কথা আর না বাড়িয়ে অঙ্কটা শুরু করি। প্রথমে আমি কোশ্চেনটা পড়ছি। A, B and C are partners sharing profit and losses in the ratio 2:1. Their balance sheet as on 31st December 2019 was as follows. ব্যালেন্স শিট দেওয়া আছে, দেখো অ্যাসেটস সাইডে অ্যাসেটস আছে এবং লাইবিলিটিস সাইডে লাইবিলিটিস দেওয়া আছে। অ্যাসেটস কি দেওয়া আছে? ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ফার্নিচার, বিল্ডিং। এবং লাইবিলিটিস সাইডে দেওয়া আছে বিলস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, রিজার্ভ ফান্ড, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল দেওয়া আছে ABC, এরা হচ্ছে পুরাতন পার্টনার। ঠিক আছে, এবং ইন টোটাল 74,000 and 74,000। এরপরে দেখো আরও কিছু অতিরিক্ত জিনিস দেওয়া আছে, সেগুলো হচ্ছে কি কিছু কন্ডিশন দেওয়া আছে। অন 1st January 2020 they admit D as a partner on the following conditions. আমরা জানি কন্ডিশন অর্থ কি, শর্ত। D would bring in টাকা 10,000 for goodwill and 12,000 as capital. He would be allowed 1/5 share in the business. Merchandise inventory and furniture be depreciated by 7.5% and the value of building be appreciated by 10%. Number 4 দেখো, allowance for 5% of accounts receivable be created for allowance for doubtful কি debt. তো ডাউটফুল ডেট দেখলাম। তারপরে দেখো 5, the value of goodwill should not be shown in the balance sheet of the new firm. Give journal entries to the effect of de-admission and show the opening balance sheet of the new firm. দেখো আমি তোমাদের জন্য একটা হিন্টস দিয়ে দিয়েছি যে কিভাবে বুঝবো যে এটা প্রিমিয়াম মেথডে সুনামটি মূল্যায়ন করতে হবে। দেখো উপরের প্রশ্নের 1 নং সমন্বয়ে বলা হয়েছে ডি সুনাম বাবদ 10,000 টাকা আনবে। দেখো এই যে 1 নম্বর সমন্বয়ে কি বলেছে, ডি উড ব্রিং ইন টাকা 10,000 ফর গুডউইল। গুডউইল হিসেবে কত? গুডউইলের জন্য 10,000 টাকা নিয়ে আসবে নগদে। ঠিক আছে, নগদে গুডউইল হিসেবে 10,000 টাকা নিয়ে আসবে। ঠিক আছে, সেটি আমি বলেছি। সুতরাং এই অঙ্কটি সুনাম এর প্রিমিয়াম মেথডের অঙ্ক। আমরা জানি কি, যদি নগদে সুনামের টাকা নিয়ে আসে তাহলে সেটি প্রিমিয়াম মেথডে অঙ্কটা করতে হয়, এবং এটাই সেটা বলেছি। আমরা জানি প্রিমিয়াম মেথডে সুনাম হলে তার নগদের সাথে যোগ হয়, সুনাম হিসেবে নয়। মানে নগদ টাকায় সুনামের টাকাটা চলে যাবে, সুনাম হিসেবে কোনো টাকা থাকবে না। ঠিক আছে, এই সুনাম হিসেবে যেই টাকাটা নিয়ে আসবে প্রিমিয়াম মেথডে, আগে আমরা ক্যাশ হিসাবকে ডেবিট করব, সুনাম হিসাবকে ক্রেডিট করব। ঠিক আছে, তো সুনাম হিসেবকে ক্রেডিট করার পর তারপরে আমরা সুনামের টাকাটা কি করব? ওল্ড পার্টনার্সের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দেব। আমরা জানি যে সুনামের এই টাকাটা ওল্ড পার্টনার্সের ভিতরে ডিস্ট্রিবিউশন করতে হয় কি, কোন রেশিওতে? সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও।
স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো যেহেতু এখানে প্রিমিয়াম মেথডে বলেছে, এই যে আমরা জানি প্রিমিয়াম মেথডে সুনাম হলে তার নগদের সাথে যোগ হয়, তাহলে নগদের সাথে সুনামের টাকাটা যোগ করব এবং সুনাম হিসেবে আনবো না, অর্থাৎ সুনাম নামে কোনো সম্পত্তি ব্যালেন্স শিটে যাবে না। 5 নম্বর সমন্বয়ে কিন্তু সে কথাটা আবার ক্লিয়ার করেছে। 5 নম্বর সমন্বয়ে কি বলেছে দেখো, দ্য ভ্যালু অফ গুডউইল শুড নট বি শোন ইন দ্য ব্যালেন্স শিট অফ নিউ ফার্ম। এটা বললেও আমরা আনবো না, না বললেও আনবো না, এটা তারপরেও ক্লিয়ার করার জন্য বলে দিয়েছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে স্যাক্রিফাইসিং রেশিওর কথা, এখানে কিন্তু রেশিও দেয়া আছে একটাই, ওল্ড রেশিও দেয়া আছে, কোনো নিউ রেশিও দেয়া নাই। আমরা জানি যে আমরা জানি কি স্যাক্রিফাইসিং রেশিও কিভাবে বের করতে হয়, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। যেহেতু এখানে শুধু একটাই রেশিও দেয়া আছে, আমরা এই রেশিও অনুযায়ী ভাগ করব, আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে না। তাহলে আসো অঙ্কটা শুরু করি। আমরা জানি প্রশ্ন পাওয়ার পরে প্রথমে আমরা দেখব যে লাইবিলিটিসে রিজার্ভ ফান্ড আছে কিনা এবং লাইবিলিটিস বা অ্যাসেটস যে কোনো সাইডে পিএল অ্যাকাউন্ট আছে কিনা। ঠিক আছে, আমরা তো জানি যে রিজার্ভ ফান্ড এবং পিএল থাকলে এগুলো ওল্ড পার্টনার্সের ভিতরে কি করতে হয়, হ্যাঁ তোমাদের মনে আছে, ডিস্ট্রিবিউশন করে দিতে হয়, তাদের ক্যাপিটালে এটা ট্রান্সফার করতে হয়। তাহলে প্রথমে আমরা দেখো এখানে পিএল এর কোনো কিছু নাই, শুধু রিজার্ভ ফান্ড আছে। এই যে রিজার্ভ ফান্ড, এই রিজার্ভ ফান্ডের 4000 টাকা আমরা এই ওল্ড রেশিও অনুযায়ী ওল্ড যে পার্টনার আছে তাদের ভিতরে কি করব, তাদের ক্যাপিটালে ট্রান্সফার করে দেব। ঠিক আছে, এবিসি। তা আসো এটার জন্য কি হবে, যেহেতু রিজার্ভ ফান্ড এখানে লাইবিলিটিসের পাশে মানে হচ্ছে রিজার্ভ ফান্ড ক্রেডিট, তাই না? তো রিজার্ভ ফান্ডকে যদি আমি ভাগ করে দেই তাহলে রিজার্ভ ফান্ডকে কি করতে হবে, হ্যাঁ ডেবিট করতে হবে। তাহলে রিজার্ভ ফান্ড ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট এবং বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। তাদেরকে এই 4000 টাকাকে 2:2:1 এটা ভাগে ভাগ করো, তুমি দেখো ক্যালকুলেশন করে দেখো, এখানে 1600, এখানে 1600 এবং এখানে 800 আসবে। তো এটার আমরা কিভাবে ব্যাখ্যা দিব, টু রেকর্ড রিজার্ভ ফান্ডস ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। প্রথমেই আমরা কোশ্চেন দেখে রিজার্ভ ফান্ড এবং পিএল থাকলে পিএল এটা ভাগ করে দেব, পিএল যেহেতু নাই আমাদের এই অঙ্কে লাগবে না। এরপরে এখান থেকে আর কোনো জাবেদা হবে না। এরপরে আমরা নিচে যে কন্ডিশনগুলো দেয়া থাকবে সে অনুযায়ী জাবেদাগুলো কমপ্লিট করে ফেলবো। এখানে 1 নম্বরে কি বলেছে দেখো, ডি উড ব্রিং ইন টাকা 10,000 ফর গুডউইল অ্যান্ড 12,000 অ্যাজ ক্যাপিটাল। ক্যাপিটাল হিসেবে 12,000 টাকা এনেছে এবং গুডউইল হিসেবে 10,000 টাকা এনেছে। তো এই জিনিসটা যেহেতু ক্যাশে এনেছে সেটার জন্য আমাদের জাবেদা কি হবে, আমাদের জাবেদা হবে দেখো, যেহেতু ক্যাশে এনেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং ডিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট এবং প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট। এটা প্রিমিয়াম মেথড, তাই প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট। এটা যেহেতু নগদে এনেছে আমি আবার বলছি, তাই প্রিমিয়াম মেথডে আমাকে গুডউইলের ক্যালকুলেশন করতে হবে এবং সেটি ক্যাশে ট্রান্সফার হবে, গুডউইলের আলাদা কোনো কিছু থাকবে না, গুডউইল নামে কিছুই থাকবে না। ঠিক আছে, এবং এই গুডউইলের টাকাটা আবার ওল্ড পার্টনার্সের ভিতরে কি করে দিব, ভাগ করে দিব। তো ক্যাশ হিসেবে যেহেতু নিয়ে আসলো প্রিমিয়াম ফর গুডউইল 10,000 লিখে ফেললাম, আর এখানে ডিস ক্যাপিটাল 12,000, টোটাল 22,000। এরপরে আসো সেই গুডউইলের টাকাটা ওল্ড পার্টনার্সের ভিতরে ভাগ করে দেব। আগে প্রিমিয়াম ফর গুডউইল কত ছিল, সরি কি ছিল, ক্রেডিট ছিল। এখন এটা ভাগ করে দিলে কি হবে, ডেবিট হবে, তাই না? এটা বিলুপ্ত করতে হলে আমাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাই প্রিমিয়াম ফর গুডউইল 10,000 টাকা নিয়ে আসলাম এবং এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল এরাই তো ওল্ড পার্টনার, ডি তো আসবে না। ওল্ড পার্টনার্সের ভিতরে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ হয়ে যাবে। যেহেতু এখানে শুধু, আমি আবারও বলছি, শুধু একটা ওল্ড রেশিও দেয়া আছে, নিউ রেশিও দেয়া নাই, তাই ওল্ড রেশিও অনুযায়ী আমি কি করে দেব, হ্যাঁ ভাগ করে দেব। তাই ওল্ড রেশিও অনুযায়ী আমি এটা কি করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে এস ক্যাপিটালে 4000, বিস ক্যাপিটালে 4000 এবং সিস ক্যাপিটালে কত, 2000। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিমিয়াম মেথডে গুডউইলের শর্ত কি থাকবে, গুডউইলটা নগদে আসবে
তাহলে নগদে আসার পর আমরা এইভাবে একটা জাবেদা দিব, তারপরে সেই গুডউইলটাকে ওল্ড পার্টনার্সের ভিতরে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে দিব। যেহেতু এই অঙ্কে শুধুমাত্র একটি রেশিও দেয়া আছে, তাহলে আমরা সেই ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করে দেব। আর যদি নতুন রেশিও দেয়া থাকতো তাহলে ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিয়ে তারপরে আমরা স্যাক্রিফাইসিং রেশিও বের করব, বের করার পর তারপরে ওল্ড পার্টনার্সের ভিতরে ভাগ করে দেবো। আমি নেক্সট ক্লাসে এরকম একটি অঙ্ক দেখিয়ে দেব। যেহেতু এখানে কোনো নিউ রেশিও নাই, তাহলে ওল্ড রেশিও অনুযায়ী আমি কি করলাম, গুডউইলটাকে ওল্ড পার্টনার্সের ভিতরে ভাগ করে দিলাম। এরপরে দেখো নাম্বার 2 কি বলেছে। নাম্বার 2 বলেছে হি উড বি অ্যালাউড 1/5 শেয়ার ইন দ্য বিজনেস। তাহলে 5 ভাগের 1 অংশ পাবে, এটা বলে দেওয়া আছে, কিন্তু কোনো রেশিও দেওয়া নেই। ঠিক আছে। তারপর নাম্বার 3, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যান্ড ফার্নিচার বি ডেপ্রিসিয়েটেড বাই 7.5% অ্যান্ড দ্য ভ্যালু অফ বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%। মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যান্ড ফার্নিচার ডেপ্রিসিয়েটেড করতে হবে, মানে অবচয় ধার্য করতে হবে, মানে কমাতে হবে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং ফার্নিচারকে কমাতে হবে 7.5% এবং বিল্ডিংকে বাড়াতে হবে 10%। ঠিক আছে। তাহলে আমরা আসো এটার ক্ষেত্রে জাবেদাটা কি হবে আমাদের। আমরা জানি যে এটা রেভলিউশন অ্যাকাউন্ট হয়। ঠিক আছে। এবং নিচে আরেকটি জিনিস আছে, আমরা একসাথে করে ফেলতে পারি। নিচে যেটা 3 আর 4 আমরা একসাথে জাবেদা দিতে পারি। তারপর 4 নম্বর বলেছে যে অ্যালাউন্স ফর 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল বি ক্রিয়েটেড ফর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। মানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট তোমাকে এখানে তৈরি করতে বলেছে। ঠিক আছে। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট মানে কি জানো তো, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% বের করব আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের ওপর। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাবেদাটা কি হবে, যেই দুইটা এখানে কমাতে হবে, মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ফার্নিচার আর অ্যাকাউন্টস রিসিভেবল মানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, এক্ষেত্রে ক্রেডিট হবে এবং রেভলিউশন অ্যাকাউন্ট কি হবে, ডেবিট হবে। আর বিল্ডিংয়ের ক্ষেত্রে বিল্ডিং যেহেতু বাড়াতে বলেছে, কারণ এই 3টা কমে যাচ্ছে, আর বিল্ডিং যেহেতু বাড়াতে বলছে তাই বিল্ডিং কি হবে, ডেবিট হবে এবং রেভলিউশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে আসো একটু জিনিসটা আবার একটু দেখে নিই জাবেদাতে। তাহলে জাবেদায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ফার্নিচার এবং অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টের জন্য কি হয় দেখো, এই যে এখানে আছে রেভলিউশন অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টস অ্যাকাউন্ট ক্রেডিট। তো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট সেটা আমি বের করলাম। দেখো তোমরা এখানে দেয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবল 15,000, 15,000-এর উপরে 5% কত আসে, 750। এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে 25,000, 25,000-এর উপরে এখানে 7.5% বের করো, আসবে তোমার কত, 1875। এরপর ফার্নিচার আছে, দেখো ফার্নিচার আছে 4,000-4,000-এর উপরে 7.5%, তাহলে আসবে তোমার কত, 300। ঠিক আছে, 300। তো এটা বের করলাম এবং রেভলিউশন এই 3টা যোগ করে রেভলিউশন অ্যাকাউন্টে আমি ডেবিট পাশে 2,925 টাকা বসালাম। ক্লিয়ার। এরপরে বলেছে বিল্ডিং বাড়াতে বলেছে, তাই বিল্ডিং অ্যাকাউন্ট কি হবে, ডেবিট হবে এবং রেভলিউশন অ্যাকাউন্ট কি হবে, ক্রেডিট হবে। তো বিল্ডিংয়ে 2,000 কিভাবে আসলো, দেখো বিল্ডিং আছে 20,000, 20,000-এর উপরে আমার 10% হচ্ছে 2,000, তাহলে 2,000 বিল্ডিং আমি বাড়ালাম এবং রেভলিউশন অ্যাকাউন্ট 2,000 হলো। ক্লিয়ার। এরপর আসো নাম্বার 5। নাম্বার 5-এ তো জিনিসটা আমরা আগেই জানি যে প্রিমিয়াম মেথডে হলে গুডউইলটা ক্যাশে চলে যায়, সেটা আর ব্যালেন্স শিটে দেখাতে হয় না। সেটাই বলে দিয়েছে, আমি হিন্টসেও বলে দিয়েছিলাম যে দ্য ভ্যালু অফ গুডউইল শুড নট বি শোন ইন দ্য ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম। এটা কন্ডিশনটা বলে দিয়েছে যে যাবে না, তো আমরা জানি এমনিও যাবে না। তো জার্নাল এন্ট্রি আমরা তো কমপ্লিট করলাম, এখন আমরা জার্নাল দেখে দেখে একটা কি করব, রেভলিউশন অ্যাকাউন্ট করে ফেলবো। যদিও এখানে বলেনি, কিন্তু তোমার সুবিধার্থে, কারণ রেভলিউশন অ্যাকাউন্ট করার পর প্রফিট বা লস আসলে সেটা ওল্ড পার্টনার্সের ভিতরে কি হবে, ওল্ড পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। তাহলে আসো আমরা দেখি সেটা। রেভলিউশন অ্যাকাউন্ট, এখানে রেভলিউশন অ্যাকাউন্ট দেখো করছি। এখানে রেভলিউশন অ্যাকাউন্ট 2টা ছিল। রেভলিউশন অ্যাকাউন্ট এখানে ডেবিট সাইডে 2,950 এবং ক্রেডিট সাইডে বিপরীতে আছে ফার্নিচার, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। তাহলে রেভলিউশনের ডেবিট পাশে আমি এই 3টা বসাবো এবং এই 3টা টাকা বসিয়ে দেবো, এবং ক্রেডিট পাশে আমি বসাবো এখানে কি, বিল্ডিং 2,000 টাকা।
তো আসো দেখো, ফার্নিচার এখানে 300 টাকা বসালাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বসালাম 1875 এবং অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস বসালাম 750। এটা হচ্ছে খতিয়ান। খতিয়ান যেভাবে করে জাবেদা থেকে খতিয়ান সেভাবেই করলাম, তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এখানে বিল্ডিং 2000 টাকা বসালাম। এখন ডেবিট পাস যেহেতু বড় 2950, 2925, এই 2925 থেকে 2000 বাদ দিলে আমার ব্যালেন্স আসে 925। এই 925 টাকা যেহেতু লস, ঠিক আছে, ডেবিট সাইড বড় ক্রেডিট সাইড ছোট, যেহেতু লস এসেছে সেই লসটা আমার ওল্ড পার্টনার্সের ভিতরে ভাগ হয়ে যাবে। এই লসটাই, এটা হচ্ছে ব্যালেন্স। এটা আমি আবারও বলছি, এটা ব্যালেন্স। 2925 থেকে 2000 বাদ দিয়ে 925 টাকা আসলো। এই 925 টাকা 2:2:1 মানে ওল্ড পার্টনার্স রেশিও অনুযায়ী ভাগ করে দেব। তো ভাগ করার পরে এতক্ষণ আমরা কি করেছি, জাবেদা থেকে খতিয়ান করলাম, তাই না? এখন আমরা এই খতিয়ান দেখে জাবেদা করব। তো রেভলিউশন অ্যাকাউন্টের কোন সাইডে এটা আছে? ক্রেডিট সাইডে। তাহলে রেভলিউশন অ্যাকাউন্ট কি হবে? ক্রেডিট হবে। আর এই ক্যাপিটাল মানে এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল কি হবে? হ্যাঁ, ডেবিট হবে। তাহলে আসো আমরা বসিয়ে দেই। দেখো এই যে আমরা বসিয়ে দিলাম, এটা ভালো করে দেখো। এস ক্যাপিটাল 375, তারপরে আছে, আমি একটু ভালো করে দেখাচ্ছি, তারপরে আছে দেখো বিস ক্যাপিটাল 375, সিস ক্যাপিটাল 185, যেটা আমরা ভাগ করে দিলাম সেটা, এবং রেভলিউশন অ্যাকাউন্ট ক্রেডিট 925। ঠিক আছে, এটার ব্যাখ্যা সব কিছু আমি দিয়ে দিলাম, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা নেক্সটে আসো। অঙ্কটা অনেক বড় হয়ে যাওয়াতে আমি 2টা পার্টে ভাগ করলাম। এটা পার্ট 1, পার্ট 2তে বাকিটা দেখতে পাবা তোমরা। আমি স্থিরচিত্রগুলো দিয়ে দিলাম যা আজকে আলোচনা করা হলো, তোমরা দেখে নাও। আল্লাহ হাফেজ।